আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। ঈদুল আজহার পরে সম্মান তৃতীয় বর্ষের ছাত্রদের সাথে আমার প্রথম ক্লাস। ছুটি শুরু হওয়ার আগে আমি অনেক সম্মান তৃতীয় বর্ষের ছাত্রদের সাথে অনেক ক্লাস করেছি এবং সেই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমার পড়ানোর বিষয় হচ্ছে ফেডারেল সরকারের বৈদেশিক নীতি। এটা হচ্ছে জর্জ ওয়াশিংটনের প্রশাসন ব্যবস্থা। জর্জ ওয়াশিংটনের প্রশাসন ব্যবস্থায় আজ আমরা পড়েছি গত ক্লাসে জর্জ ওয়াশিংটনের প্রশাসন ব্যবস্থা। আজকে পড়ব ফেডারেল সরকারের বৈদেশিক নীতি। সম্মান তৃতীয় বর্ষের ছাত্রদের উদ্দেশ্যে বলছি যে শিক্ষকরা শুধু অনলাইনে ক্লাস নেবে, ছাত্ররা তোমাদের পড়া কত দূর এগিয়ে আছে আমার জানা নেই। তা আমি বলবো মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইতিহাস আমি পড়াই, তোমরা আমাকে ভালোভাবেই চেনো, প্রতিদিনই আমার নাম বলার কোনো যুক্তি আমি দেখি না। তা আমি বলবো যে সম্মান তৃতীয় বর্ষের ছাত্রদের যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের যে সিলেবাস 1776 থেকে 1860, অনেক অল্প সময়ে অনেক পড়া, কিন্তু আমরা দেখব যে যেই করোনা মহামারীর কারণে, এই পরিস্থিতির কারণে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। যখনই সুযোগ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবে সরকার, কিন্তু তখন আর হাতে সময় থাকবে না, শিক্ষকরাও ক্লাস নেবে না, সরাসরি পরীক্ষায় বসতে হবে। তাহলে আমি বলবো যে সম্ভাব্য প্রশ্নাবলী আর সাজেশন ঠিক করে তোমরা পড়ে নিবে, তোমরা কিন্তু সময় নষ্ট করবে না। তাহলে আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে বলছি যে সম্মান তৃতীয় বর্ষের ছাত্ররা নতুন ক্লাস শুরু করার কিছুদিনের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ছাত্রদের অনুপস্থিতিতে এই যে অনলাইন ক্লাস, যা সরকার ডিজিটাল বাংলাদেশের যে একটা প্ল্যাটফর্ম, তাহলে আমি বলবো এই ছাত্রদের যে অনেক উদ্যোগ, শিক্ষা অনেক উদ্যোগ, সম্পূর্ণ না হলেও কিছু হলেও ছাত্ররা পড়ার পাশাপাশি বা শিক্ষার সাথে জড়িত থাকবে। আমি আমার ছাত্রদেরকে বলবো এই সুযোগটা কাজে লাগাবে। এটা একসময় কেউ পায়নি, বর্তমান প্রজন্ম তোমরা এই যে সুযোগটা পেয়েছো অনলাইনে পড়ালেখার পাশাপাশি অনেক কিছু করা যায়, তোমরা এই সুযোগটা কাজে লাগাবে। তাহলে আজকের পড়ানোর বিষয়টা কিন্তু খুবই কঠিন, আমারই মনে থাকে না, তাহলে তোমাদের কতদূর মনে থাকবে সেটা আমার জানা নেই। আমি বলবো যে আমি পড়ানোর পাশাপাশি বই পড়বে এবং বইটা খুবই মন দিয়ে পড়বে। সম্মান তৃতীয় বর্ষের ছাত্রদের উদ্দেশ্যে বলছি যে যত উপরের ক্লাস হচ্ছে অনেকগুলো বই পড়ে আমি আমার নিজের মতো করে প্রশ্নের উত্তর লিখব। আমাকে পড়তে হবে কয়েকটা বই, মানে শুধু সম্মান তৃতীয় বর্ষে একটা বই পড়লে হবে না, অনেকগুলো বই নিয়ে গবেষণা করতে হবে, দেখতে হবে কোথায় কী আছে, তারপরে তুমি একটা প্রশ্ন উত্তর দাঁড় করাবে। তাহলে আজকে আমি চলে যাব জর্জ ওয়াশিংটনের শাসন আমলে ফেডারেল সরকারের বৈদেশিক নীতি। তাহলে শুরু করছি যে আজকের পড়া। এর সময়কালটা কী ছিল? 1776 থেকে 1860। 1776 কেন বিখ্যাত? এই সালটা কেন বিখ্যাত? যে 1776 সালে আমেরিকা 13টি উপনিবেশ নিয়ে স্বাধীনতা ঘোষণা করে। 1783 সালে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে। তাহলে ইতিহাসের ছাত্রছাত্রীদের জানা অবশ্যই প্রয়োজন যে প্রতিটা মুহূর্তে ইতিহাসের সন সাল খুবই বিখ্যাত। এক একটা সালকে নিয়ে এক একটা ঘটনা ঘটে এবং সালগুলো কিন্তু আমাদের মনে রাখতে হয়। তাহলে আমরা সেজন্য মনে রাখলাম যে 1776 সাল আমাদের সিলেবাস শুরু, কিন্তু এই 1776 সাল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র 13টি উপনিবেশ নিয়ে ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, স্বাধীনতার যুদ্ধ ঘোষণা। একসময় দীর্ঘ 6 বছর যুদ্ধ চলার পরে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে এবং এই স্বাধীনতা লাভ করার পাশাপাশি যে নতুন সরকার গঠন, সংবিধান প্রণয়ন, সেই ধারাবাহিকতায় আমরা দেখি জর্জ ওয়াশিংটন হচ্ছে প্রথম সরকার গঠন করেন এবং তখন 1789 সালে আমরা দেখি প্রথম নির্বাচিত ফেডারেল সরকার দায়িত্ব গ্রহণ করার পর বৈদেশিক ক্ষেত্রে
বৈদেশিক ক্ষেত্রে সুষ্ঠু নীতি গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই সময় ফ্রান্স এবং ব্রিটেনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ফেডারেল সরকারকে বেশ জটিল অবস্থার মুখে পড়তে হয়। কার সাথে? ফ্রান্স এবং ব্রিটেনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ফেডারেল সরকারকে বেশ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। ফেডারেল সরকারকে আমরা কি দেখি? যে জটিল অবস্থার মুখোমুখি পড়তে হয়। জর্জ ওয়াশিংটনের নিরপেক্ষ নীতি ও জন অ্যাডামসের আপোষ নীতি নব্য স্বাধীনতাপ্রাপ্ত এই দেশকে বৈদেশিক যুদ্ধের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়েছিল। কী কারণে? জর্জ ওয়াশিংটনের নিরপেক্ষ নীতি আর জন অ্যাডামসের পররাষ্ট্রনীতি বা আপোষ নীতি, যে নব্য স্বাধীনতাপ্রাপ্ত দেশকে বৈদেশিক যুদ্ধের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়েছিল। ফেডারেল সরকারের গৃহীত পররাষ্ট্রনীতির মূল কথা কী ছিল? ফ্রান্স, ব্রিটেন ও স্পেনের সাথে আপোষমূলক সন্ধি করা। ফ্রান্স, ব্রিটেন এবং স্পেনের সাথে আপোষমূলক সন্ধি করা। দ্বিতীয়ত হচ্ছে আমেরিকা প্রজাতন্ত্রের বুনিয়াদকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা। আমেরিকা প্রজাতন্ত্রের বুনিয়াদকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা। তাহলে আমরা চলে যাই ফেডারেলিস্টদের পররাষ্ট্রনীতিকে অনুসরণ করে আমেরিকায় পরবর্তী সরকারসমূহ তাদের বৈদেশিক নীতি পরিচালনা করেন। তাহলে আমরা ফেডারেল সরকারের পররাষ্ট্রনীতির দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে ফ্রান্স, ব্রিটেন ও স্পেনের সাথে আপোষমূলক সন্ধি করা, দ্বিতীয়ত হচ্ছে আমেরিকার প্রজাতন্ত্রের বুনিয়াদকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা। ফরাসি বিপ্লবে তাহলে আমরা প্রথমত উদ্দেশ্যটা কী দেখি? ফরাসি বিপ্লবে মার্কিন যুক্তরাষ্ট্র নিরপেক্ষ নীতি গ্রহণ করা। ফরাসি বিপ্লবে নিরপেক্ষ নীতি গ্রহণ করা। ফরাসি বিপ্লব ফ্রান্স তথা বিশ্বের রাজনৈতিক পরিমণ্ডলে বেশ পরিবর্তন নিয়ে আসে। 1789 সালে সংগঠিত এই বিপ্লব ইউরোপের রাজনৈতিক ব্যবস্থাকে প্রবলভাবে আলোড়িত করে। ফরাসি বিপ্লবকে কেন্দ্র করে ইউরোপে নতুন করে যুদ্ধ শুরু হয়। ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে অস্ট্রিয়া, রাশিয়া, স্পেনের রাশিয়াকে নিয়ে প্রথম শক্তি জোট গঠন এবং যুদ্ধে লিপ্ত। অর্থাৎ আমরা কি দেখলাম? যে মার্কিন যুক্তরাষ্ট্র কী করবে? ফরাসি বিপ্লবে নিরপেক্ষ নীতি গ্রহণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। তারপরও আমরা দেখি যে এই যে সিদ্ধান্তটা কতটুকু কার্যকর হলো দেখি। তাহলে আমরা দেখি যে এই সময় যুদ্ধরত দেশ দুটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে জটিলতা দেখা দেয় এবং আমরা দেখি যে ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে জটিলতা দেখা দেয় এবং ফরাসি বিপ্লবের ক্ষেত্রে আমেরিকার জনগণের মধ্যে তীব্র মতের পার্থক্য দেখা যায়। 1778 সালে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় দেয়ার সাহায্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ফ্রান্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিল এবং সেখানে বলা হয় যে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে ফরাসি উপনিবেশগুলো প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্র কী করবে? সাহায্য করবে। কথা দিয়েছিল যুক্তরাষ্ট্র সাহায্য করবে। কখন? আমেরিকার স্বাধীনতার যুদ্ধের সময় দেয়ার সাহায্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ফ্রান্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিল এবং সেখানে বলা হয় যে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে ফরাসি উপনিবেশগুলো প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্র দরকার হলে সাহায্য করবে। এই শর্ত অনুযায়ী আমেরিকা যদি ফ্রান্সকে সমর্থন করে, আমেরিকা কী করল? ফ্রান্সকে যদি সমর্থন করে, ব্রিটেন ও স্পেনের সঙ্গে তার যুদ্ধ লেগে যাবে। অর্থাৎ আমরা দেখলাম যে ব্রিটেন আর স্পেন যখন ফরাসি বিপ্লবে ফ্রান্স তথা বিশ্বের রাজনৈতিক পরিবর্তন বেশ একটা পরিবর্তন নিয়ে আসে ফরাসি বিপ্লব এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার ধারণা ছিল যে সে নিরপেক্ষ থাকবে, সে কোনো দলে অংশগ্রহণ করবে না। তারপরও আমরা দেখি যে ইংল্যান্ড আর ফ্রান্সের বিরুদ্ধে অস্ট্রিয়া, প্রাশিয়া, স্পেন, রাশিয়াকে নিয়ে প্রথম শক্তি জোট গঠন করে। কে? তাহলে এই সময় যুদ্ধরত দেশ দুটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বেশ জটিলতা দেখা দেয়। এই যে ফ্রান্স আর ব্রিটেনের সাথে যে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বেশ জটিলতা দেখা দেয়। তারপর আমরা বলবো যে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে ফরাসি উপনিবেশগুলো প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্র দরকার হলে সাহায্য করবে, এটা কথা দিয়েছিল। এই শর্ত অনুযায়ী আমেরিকা যদি ফ্রান্সকে সমর্থন করে, ব্রিটেন ও স্পেনের সঙ্গে তার যুদ্ধ অবশ্যই বন্ধ হবে। আবার এই সময় ব্রিটেন ও স্পেন সঙ্গে আমেরিকার বহির্বাণিজ্য ছিল সবচেয়ে বেশি। মানে কোন দেশের সাথে বহির্বাণিজ্য ছিল বেশি? ব্রিটেন আর স্পেনের সাথে আমেরিকার বহির্বাণিজ্য ছিল সবচেয়ে বেশি। এই অবস্থায় ইউরোপে যুদ্ধরত দুই দেশের প্রতি সমর্থন ও সহযোগিতার প্রশ্নে ওয়াশিংটনের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। তার মানে এই অবস্থায় যে ইউরোপের দুইটা দেশের মধ্যে যুদ্ধরত দুইটা দেশের মধ্যে আমরা কি দেখি? সমর্থন ও সহযোগিতার প্রশ্নে ওয়াশিংটনের মন্ত্রিসভার মধ্যে বিতর্ক দেখা যায়।
তাহলে হ্যামিল্টন কী করে? ব্রিটেনকে সমর্থন করে। কেন? ব্যবসা বাণিজ্য, শিল্প, অর্থনীতি বিকাশের জন্য। তাহলে আলেকজান্ডার হ্যামিল্টনকে আমরা কীভাবে পেলাম? যে অর্থনীতিবিদ হিসাবে বা অর্থনৈতিক সচিব হিসাবে জর্জ ওয়াশিংটনের প্রশাসন ব্যবস্থায় ছিলেন। তাহলে হ্যামিল্টন ব্রিটেনকে সমর্থন করে, কারণ কি? ব্যবসা বাণিজ্য, শিল্প, অর্থনীতি বিকাশের জন্য। কৃষির জন্য সমর্থন করে? ব্যবসা বাণিজ্য, শিল্প, অর্থনীতি বিকাশের জন্য। তাহলে টমাস জেফারসন যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো অভিপ্রায় ছিল না, কিন্তু তার ধারণা ছিল ফরাসি বিপ্লব স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্বের বিকাশে পরিণতি লাভ করে। কাজে এর বিরুদ্ধাচরণ কিংবা ফ্রান্সের স্বার্থের পক্ষে ক্ষতিকর কোনো কাজে লিপ্ত হতে চাননি। যুক্তরাষ্ট্র সবসময় যুদ্ধ থেকে দূরে থাকতে চেয়েছে। যুক্তরাষ্ট্রের বৈদেশিক বা পররাষ্ট্রনীতি মূলত হচ্ছে, তিনি সবসময় চেয়েছেন কোনো যুদ্ধ চান না, কোনো দেশের সাথে নিরপেক্ষ নীতি গ্রহণ করতে চান, কোনো দেশের সাথে তিনি সম্পর্ক নষ্ট করতে চান না, কারণ যুক্তরাষ্ট্র চায় বহির্বাণিজ্যে বিশ্বাসী। ফ্রান্স আমেরিকার সমর্থন ও সহযোগিতা লাভের জন্য এডমন্ড চার্লস জেনে নামক একজন মন্ত্রীকে রাষ্ট্রদূত হিসেবে আমেরিকা পাঠায়। এডমন্ড চার্লস জেনে আমেরিকা পৌঁছানোর আগে ওয়াশিংটনে নিরপেক্ষ নীতি জারি করে, কিন্তু আমেরিকার সহযোগিতা লাভের জন্য জেনে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করেন। ওয়াশিংটন বলেন আমেরিকা কোনো যুদ্ধের সঙ্গে জড়িত হবে না, এবং এডমন্ড জেনে যখন বুঝতে পারল তাকে কোনো সামরিক সাহায্য দেওয়া হবে না, তখন তিনি আর্থিক সাহায্যের জন্য প্রস্তাব দেন, কিন্তু আমেরিকা তাকে মেনে নেয়নি, অবাঞ্ছিত ঘোষণা করে। তাহলে ফ্রান্স আমেরিকার যে সমর্থন ও সহযোগিতা লাভের জন্য কাকে নিয়োগ দেন? এডমন্ড চার্লস জেনে নামক একজন মন্ত্রীকে রাষ্ট্রদূত হিসেবে আমেরিকা পাঠায়, কৃষির জন্য আমেরিকার সমর্থন আর সহযোগিতা লাভের জন্য। এডমন্ড চার্লস জেনে আমেরিকা পৌঁছানোর আগে ওয়াশিংটন নিরপেক্ষ নীতি জারি করে। এডমন্ড জেনে যখন আমেরিকায় পৌঁছাবে ঠিক তখনই ওয়াশিংটন কী করলো? যে নিরপেক্ষ নীতি জারি করে, কিন্তু আমেরিকার সহযোগিতা লাভের জন্য জেনে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করেন, মানে আমেরিকার যে সহযোগিতা লাভ করতে পারবে কিনা, ফ্রান্সের কোনো সহযোগিতা পাবে কিনা, তা সেটা কথা বলার আগে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করেন। ওয়াশিংটন বলেন আমেরিকা কোনো যুদ্ধে জড়িত হবে না। এডমন্ড জেনে যখন বুঝতে পারলো তাকে কোনো সামরিক সাহায্য দেওয়া হবে না, তখন তিনি আর্থিক সাহায্যের প্রস্তাব দেন। এডমন্ড জেনে কী করলেন? যে যখন বুঝতে পারলো তাকে কোনো সামরিক সাহায্য দেবে না, তখন তিনি কী করলেন? আর্থিক সাহায্যের কথা বলেন। তো আমেরিকা তিনি আর্থিক সাহায্যের প্রস্তাব পান, কিন্তু আমেরিকা তাকে মেনে না নিয়ে অনেকটা অবাঞ্ছিত ঘোষণা করেন। কাকে? এডমন্ড জেনে, মানে ফ্রান্স যাকে পাঠিয়েছিল ফরাসিদের পক্ষে ওয়াশিংটনের সাথে, জর্জ ওয়াশিংটনের সাথে কথা বলার জন্য, কিন্তু জর্জ ওয়াশিংটন তখনই নিরপেক্ষ নীতি ঘোষণা করেন। তিনি কোনো যুদ্ধে অংশগ্রহণ করবে না, সবসময় তিনি নিরপেক্ষ থাকতে চান। তাহলে দ্বিতীয় সম্পর্কে চলে যাই আমরা। বৈদেশিক নীতির দ্বিতীয় কারণটা হচ্ছে ইংল্যান্ডের সঙ্গে সম্পর্ক উন্নয়নে চুক্তি স্বাক্ষর। প্রথমত আমরা কি দেখি? ফরাসি বিপ্লবে নিরপেক্ষ নীতি গ্রহণ করা। দ্বিতীয়ত কারণ হচ্ছে ইংল্যান্ডের সঙ্গে সম্পর্ক উন্নয়নে চুক্তি স্বাক্ষর। তাহলে 1789 সালে ফরাসি বিপ্লবকে কেন্দ্র করে ইউরোপে ব্রিটেন ও ফ্রান্স একে অপরকে আক্রমণ করতে থাকে। গ্রেট ব্রিটেন পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ সহ ফ্রান্সের অন্যান্য উপনিবেশ অবরোধ করে রাখে। পাশাপাশি তারা ফরাসি পণ্যবাহী আমেরিকান জাহাজ দখল ও আমেরিকান জাহাজ থেকে নাবিক অপহরণ করে। ব্রিটিশ সৈন্য আমেরিকার দক্ষিণাঞ্চল দখল, উত্তর পশ্চিম রেড ইন্ডিয়ানদের সহায়তায় প্রদান করে, রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি চালায়। এই সমস্ত ঘটনায় আমেরিকার নিরপেক্ষ নীতিটা হুমকির সম্মুখীন করে। কেন? 1789 সালে ফরাসি বিপ্লবকে কেন্দ্র করে ইউরোপে ব্রিটেন ও ফ্রান্স একে অপরকে আক্রমণ করতে থাকে। ইউরোপে কী করে? ব্রিটেন আর ফ্রান্স একে অপরকে আক্রমণ করতে থাকে। গ্রেট ব্রিটেন পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ সহ ফ্রান্সের অনেক উপনিবেশ অবরোধ করে। কে অবরোধ করে? ব্রিটেন। পাশাপাশি তারা ফরাসি পণ্যবাহী আমেরিকান জাহাজ দখল করে, আমেরিকান জাহাজ থেকে নাবিক অপহরণ করে, ব্রিটিশ সৈন্য আমেরিকার দক্ষিণাঞ্চল দখল, উত্তর পশ্চিম রেড ইন্ডিয়ানদের সহায়তা প্রদান করে, রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই সমস্ত ঘটনায় আমেরিকার নিরপেক্ষ নীতি তখনটা হুমকির সম্মুখীন হয়ে পড়ে। মার্কিন জাহাজ, মার্কিন যুক্তরাষ্ট্র নাবিকদের হয়রানি করা, অপহরণ করা, তখন আমেরিকার যে নিরপেক্ষ নীতি গ্রহণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল সেটা হুমকির সম্মুখীন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য আমেরিকান বাণিজ্যে
ব্রিটিশ সওদাগরি জাহাজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং যুক্তরাষ্ট্রের ব্রিটিশ সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব উত্থাপন করে। মানে যুক্তরাষ্ট্র চেয়েছিল ফরাসি বিপ্লবে নিরপেক্ষ নীতি গ্রহণ করবে এবং ইংল্যান্ড বা ফ্রান্স কোনো দেশে কোনো রকম যুদ্ধে অংশগ্রহণ করবে না। যখন দেখলো যে ফরাসি বিপ্লব বিভিন্ন সময় দেখলো যে ইংল্যান্ড যখন মার্কিন জাহাজ দখল করে, ফরাসি পণ্যবাহী জাহাজ আমেরিকান জাহাজ দখল করে, আমেরিকান জাহাজ থেকে নাবিক অপহরণ করে, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা বা নিরপেক্ষ নীতিটা হুমকির সম্মুখীন হয়ে পড়ে। তারপরও আমরা দেখি যে এই পরিস্থিতিতে কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য আমেরিকান বাণিজ্যে ব্রিটিশ সওদাগরি জাহাজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং যুক্তরাষ্ট্রে ব্রিটিশ সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব উত্থাপন। কিন্তু ফেডারেলিস্টদের আশঙ্কা ছিল এরকম একটা নীতি গ্রহণ করলে গ্রেট ব্রিটেনের সাথে কিন্তু যুদ্ধ বেঁধে যাবে এবং তা অর্থনৈতিক ও সামরিক উভয় দিক থেকে বিপর্যয় ডেকে নিয়ে আসবে। অর্থাৎ ফেডারেলিস্টদের মূল কথা ছিল যে এরকম পরিস্থিতিতে কী হবে, যুদ্ধ বেঁধে যাবে এবং যুদ্ধ বাঁধলে কী হবে যে দেশটার সামরিক ও অর্থনৈতিক উভয় দিক থেকে বিপর্যয় ডেকে আনবে। কারণ ব্রিটিশরা আমেরিকান জাহাজ দখল করে নেওয়ার ফলে যে আর্থিক ক্ষতি হয়েছিল তার সত্ত্বেও সামুদ্রিক বাণিজ্য থেকে আমেরিকানদের মুনাফা লাভজনক ছিল। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র কোনো রকম যুদ্ধে যেতে চায় না, তিনি চায় যে সবার সাথে সম্পর্ক রাখতে, কারণ আমেরিকানদের ব্যবসা বাণিজ্য এই দিকটি লক্ষ্য রেখে প্রায় ইউরোপের সবগুলো দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখতে চায়। তাহলে জর্জ ওয়াশিংটন ব্রিটেনের সঙ্গে এরূপ সম্পর্ক পরিবর্তনের পিছনে 1794 সালের 16 এপ্রিল প্রধান বিচারপতি জন জেকে বিশেষ দূতরূপে গ্রেট ব্রিটেনে পাঠানোর জন্য মনোনীত করেন। কে মনোনীত করেন? ওয়াশিংটন। দেশের যে এই পরিস্থিতিকে ইংল্যান্ডের সাথে যাতে একটা চুক্তি হয় সেই কারণে তিনি জন জেকে পাঠান। তারপরও আমরা দেখি গ্রেট ব্রিটেন জন জে লন্ডনে ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে একটি আপোষ রফা সম্পাদন করেন। ওয়াশিংটন যে জন জেকে পাঠালো তিনি কী করলেন, ইংল্যান্ডের সাথে আপোষ রফা চুক্তি করেন এবং 1794 সালে 19 নভেম্বর ঐতিহাসিক যে সন্ধি স্বাক্ষর করেন। এই সন্ধিটার নাম কি মনে থাকবে ছাত্ররা? ঐতিহাসিক যে সন্ধি। অর্থাৎ 1794 সালে 19 নভেম্বর কোন সন্ধি চুক্তি স্বাক্ষর করে? আমেরিকানরা জন জেকে পাঠিয়েছিল গ্রেট ব্রিটেনে এক চুক্তি সম্পাদন করার জন্য, আপোষ রফা চুক্তি সম্পাদন করার জন্য, এবং 1794 সালের 19 নভেম্বর ঐতিহাসিক যে সন্ধি স্বাক্ষর করে। এই সন্ধির ধারাগুলো ছিল 1796 সালের মধ্যে ব্রিটেন আমেরিকার উত্তর পশ্চিমাঞ্চল থেকে সামরিক ঘাঁটিগুলো প্রত্যাহার করা। দ্বিতীয়ত কারণ ছিল ব্রিটিশ অধিকৃত সন্ধি চুক্তিটা ছিল ব্রিটিশ অধিকৃত পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের সঙ্গে আমেরিকান জাহাজে বাণিজ্য করার অনুমতি দিতে হবে। এক নম্বর হচ্ছে 1793 সালের মধ্যে ব্রিটেন আমেরিকার উত্তর পশ্চিমাঞ্চল থেকে সামরিক ঘাঁটিগুলো প্রত্যাহার করবে। অর্থাৎ ব্রিটেন আমেরিকার উত্তর পশ্চিমাঞ্চল থেকে সামরিক ঘাঁটিগুলো প্রত্যাহার করবে। দ্বিতীয়ত ব্রিটিশ অধিকৃত পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের সঙ্গে আমেরিকার জাহাজে বাণিজ্য করার অনুমতি প্রদান করেন। তৃতীয়ত হচ্ছে স্বাধীনতা যুদ্ধের পূর্বে ব্রিটেন আমেরিকার কাছ থেকে যে ঋণ পেত সেটা চুক্তিতে পরিশোধের ব্যবস্থা করবে। স্বাধীনতা যুদ্ধের পূর্বে ব্রিটেন আমেরিকার কাছ থেকে যে ঋণ পেত সেটা চুক্তিভিত্তিক পরিশোধের ব্যবস্থা করবে। 4 নম্বর পয়েন্ট যেটা, ব্রিটেন কর্তৃক দখল করা জাহাজগুলো ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ ব্রিটেন কর্তৃক দখল করা যে জাহাজ ছিল সেগুলোর ক্ষতিপূরণ দিতে হবে। 5 নম্বর হচ্ছে আমেরিকার আঞ্চলিক অখণ্ডতা নিশ্চয়তা করা, আমেরিকা আঞ্চলিক অখণ্ডতা নিশ্চয়তা বিধান করা। 6 নম্বর আমেরিকা ও ব্রিটিশ শাসিত কানাডার সীমান্ত নির্ধারণ, অর্থাৎ আমেরিকা ও ব্রিটিশ শাসিত কানাডার সীমান্ত নির্ধারণ করা। 7 নম্বর হচ্ছে আমেরিকার বাণিজ্যে ব্রিটেন যে ক্ষতি সাধন করে তা পূরণের জন্য দুই দেশের মধ্যে একটি তদন্ত কমিশন গঠন। অর্থাৎ আমেরিকার বাণিজ্যে ব্রিটেনের যে ক্ষতি সাধন করে তা পূরণের জন্য দুই দেশের মধ্যে একটা তদন্ত কমিশন গঠন। 8 নম্বর যেটা দেখি, পরবর্তী 12 বছরের জন্য দুই দেশের মধ্যে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর। তাহলে এই যে জন জে চুক্তিটা আমি আবারও বলি, 1794 সালে যে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেনের সাথে জন জে
যে চুক্তি আফস্রপা যে চুক্তিটা করেন সেটা ছিল জের সন্ধি। প্রথমত আমরা কি দেখি, 1796 সালের মধ্যে ব্রিটেন আমেরিকা উত্তর পশ্চিমাঞ্চল থেকে সামরিক ঘাঁটিগুলি প্রত্যাহার করা। দ্বিতীয়ত, ব্রিটিশ অধিকৃত পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের সঙ্গে আমেরিকার জাহাজের বাণিজ্য করার অনুমতি দিতে হবে। তৃতীয়ত, স্বাধীনতা যুদ্ধের পূর্বে ব্রিটেন আমেরিকার কাছ থেকে যে ঋণ পেত সেগুলো চুক্তিতে পরিশোধের ব্যবস্থা করা। চতুর্থত, ব্রিটেন কর্তৃক দখল করা জাহাজগুলোর ক্ষতিপূরণ দান। পঞ্চমত, আমেরিকার আঞ্চলিক অখণ্ডতার নিশ্চয়তা বিধান করা। ষষ্ঠত, আমেরিকা ও ব্রিটিশ শাসিত কানাডার সীমান্ত নির্ধারণ। অষ্টম, আমেরিকার বাণিজ্যে ব্রিটেন যে ক্ষতি সাধন করে তা পূরণের জন্য দু দেশের মধ্যে একটি তদন্ত কমিশন গঠন। তাহলে অষ্টম নাম্বার হচ্ছে পরবর্তী 12 বছরের জন্য দু দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর। এটা কি চুক্তি? জঞ্জে আফস্রপা চুক্তি। তাহলে 1795 সালে মার্চে চুক্তির শর্তগুলো ফিলাডেলফিয়া সম্মেলনে প্রকাশিত হলে আমেরিকার বিভিন্ন অঞ্চল, বিশেষ করে পশ্চিমাঞ্চল তীব্র প্রতিবাদ জানায় এবং রিপাবলিকান দল এই চুক্তিকে ব্রিটিশের কাছে মার্কিন সরকারের আত্মসমর্পণ বলে উল্লেখ করেন। অর্থাৎ আমরা দেখি 1795 সালে মার্চে চুক্তির শর্তগুলি ফিলাডেলফিয়া সম্মেলনে প্রকাশিত হলে আমেরিকার বিশেষ অঞ্চল, বিশেষ করে পশ্চিমাঞ্চল তীব্র প্রতিবাদ জানায়। মানে এই যে চুক্তির বিরুদ্ধে কোন অঞ্চল প্রতিবাদ জানায়? পশ্চিমাঞ্চল প্রতিবাদ জানায় এবং রিপাবলিকান দল এই চুক্তিকে ব্রিটিশের কাছে মার্কিন সরকারের আত্মসমর্পণ বলে উল্লেখ করে। আমেরিকানদের মধ্যে এই চুক্তি অসন্তোষ সৃষ্টি করলেও জর্জ ওয়াশিংটনের পরামর্শে যুদ্ধ পরিহারের জন্য কংগ্রেস তা অনুমোদন করে। মানে এই চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সদস্যরা যদিও অসন্তুষ্ট প্রকাশ করে, তারপরও জর্জ ওয়াশিংটনের পরামর্শ যুদ্ধ পরিহারের জন্য কংগ্রেস তা অনুমোদন করে। কারণ আমরা পূর্বেই বলেছি জর্জ ওয়াশিংটন কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে চায় না, তিনি এখন নিরপেক্ষ নীতি গ্রহণ করেন। তিনি বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেন। তাহলে যে চুক্তি অনুযায়ী আমেরিকার যুদ্ধ পূর্ব ঋণের দায়ী, মানে পূর্বে যে ঋণ ছিল প্রায় 6 লক্ষ পাউন্ড ঋণ প্রদান করে এবং ব্রিটেন আমেরিকাকে আমেরিকান যুদ্ধজাহাজসমূহ যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে ব্রিটেন কী করবে? আমেরিকাকে আমেরিকান যুদ্ধজাহাজসহ ও যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে 13,17,000 পাউন্ড দেবে। 1796 সালের 2 অক্টোবর এই ক্ষতিপূরণ প্রদান করা। তাহলে আমরা দুইটা কারণ দেখি পররাষ্ট্র বিষয়ে। একটা হচ্ছে ফরাসি বিপ্লবে নিরপেক্ষ নীতি গ্রহণ করবে বলে সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। তৃতীয় কারণ হচ্ছে আমরা দেখি যে তৃতীয় কারণ যেটা স্পেনের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর। তাহলে প্রথম কারণ কি দেখি? ফরাসি বিপ্লবে নিরপেক্ষ নীতি গ্রহণ করা। দ্বিতীয়ত, ইংল্যান্ডের সঙ্গে সম্পর্ক উন্নয়নে চুক্তি স্বাক্ষর। এবং তৃতীয় বলবো ফেডারেল সরকারের বৈদেশিক নীতির আরেকটি বিষয় হচ্ছে স্পেনের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর। সেটা কি আমরা দেখি যে ছাত্রদেরকে আমি বলছি যে আমেরিকার ইতিহাস কিন্তু একটু জটিল এবং ক্রিটিক্যাল। তোমরা কী করবে? বাসায় একটু বই দেখবে, টিচার কী পড়ালো সেটা মাথায় রেখে পড়তে থাকবে, তাহলে আশা করি তোমরা লেখাপড়ায় ভালো করবে। স্পেনের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর। ব্রিটেনের সাথে যে সন্ধির পরিপ্রেক্ষিতে স্পেনের সঙ্গে আমেরিকার সম্পর্ক ঘনিষ্ঠ হয়। এর পরিপ্রেক্ষিতে স্পেনের সঙ্গে তাহলে আমরা দেখি যে কারণ ব্রিটেনের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবার পর স্পেন এই অঞ্চলে তার উপনিবেশগুলো নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়ে। ব্রিটেনের সাথে যখন যে সন্ধির পরিপ্রেক্ষিতে স্পেনের সঙ্গে আমেরিকার সম্পর্কে আরেকটু গভীর হয়। কী কারণে? যে সন্ধির পরিপ্রেক্ষিতে। কারণ ব্রিটেনের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবার পর স্পেন এই অঞ্চলে তার উপনিবেশগুলো নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়ে। তা এই পরিপ্রেক্ষিতে 1796 সালে 27 অক্টোবর আমেরিকা আর স্পেনের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত। এই চুক্তি হচ্ছে ট্রিটি অফ সেন্ট লরেন্স নামে পরিচিত। তাহলে স্পেনের সাথে শান্তি চুক্তি স্বাক্ষর। ব্রিটেনের সাথে যে সন্ধির পরিপ্রেক্ষিতে আমরা দেখি স্পেনের সঙ্গে যুক্ত আমেরিকার সম্পর্ক ঘনিষ্ঠ, কারণ ব্রিটেনের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবার পর স্পেন এই অঞ্চলে তার উপনিবেশগুলো নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়ে। এই পরিপ্রেক্ষিতে 1796 সালে 27 অক্টোবর আমরা কি দেখি? আমেরিকা ও স্পেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত এবং এই চুক্তি ট্রিটি অফ সেন্ট লরেন্স নামে পরিচিত। এই চুক্তির ধারাগুলো কী ছিল? এক নম্বরে আমরা বলবো স্পেন সরকার ফ্লোরিডা 31 বরাবর যুক্তরাষ্ট্র এবং স্পেন অঞ্চলের মধ্যে সীমানা নির্ধারণ করে।
দ্বিতীয়ত আমরা কি দেখি, মার্কিন ব্যবসায়ীদের মিসিসিপি অববাহিকায় বাণিজ্য করার অধিকার দেওয়া হয়। প্রথমত কি দেখি, স্পেন সরকার ফ্লোরিডায় 31% বরাবর যুক্তরাষ্ট্র এবং স্পেন অঞ্চলের মধ্যে, যুক্তরাষ্ট্র আর স্পেন অঞ্চলের মধ্যে কী করে, সীমানা নির্ধারণ করে। দ্বিতীয়ত হচ্ছে মার্কিন ব্যবসায়ীদের মিসিসিপি অববাহিকায় বাণিজ্য করার অধিকার দেওয়া হয়। তৃতীয়ত হচ্ছে মার্কিন নাগরিকদের বাণিজ্যের উদ্দেশ্যে যে কোনো পণ্য বিনা শুল্কে নিউ অরলিয়েন্স বন্দরে গুদামজাত করার অনুমতি দেওয়া হয়। মার্কিন নাগরিকদের বাণিজ্যের উদ্দেশ্যে যে কোনো পণ্য বিনা শুল্কে নিউ অরলিয়েন্স বন্দরে গুদামজাত করার অনুমতি দেয়, মানে কিছু পণ্য গুদামজাত করার অনুমতি দেয়। এর ফলে দেশের উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম সীমান্তে কতগুলো সমস্যার সমাধান ঘটে। মিসিসিপি নদীর বাণিজ্যের অধিকার আমেরিকার পশ্চিমমুখী সম্প্রসারণকে নিশ্চিত করে। অর্থাৎ স্পেন এই চুক্তি অনুযায়ী কী করলো, এই চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত অঞ্চলে রেড ইন্ডিয়ানদের সংযুক্ত করার দায়িত্ব দেয় এবং এছাড়া যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী সীমানা নির্ধারণ করতে সক্ষম হয়। তাহলে আমরা দেখি স্পেনের সাথে কী চুক্তি করলো, ইংল্যান্ডের সাথে যে চুক্তি করলো সেটা হচ্ছে ঐতিহাসিক যে সন্ধি। আর তৃতীয়ত যেটা দেখি স্পেনের সাথে শান্তি চুক্তি, এটা হচ্ছে ট্রিটি অফ সেন্ট লরেন্স। স্পেন সরকার ফ্লোরিডায় 38% বরাবর যুক্তরাষ্ট্র এবং স্পেন অঞ্চলের মধ্যে সীমানা নির্ধারণ করে। দ্বিতীয়ত মার্কিন ব্যবসায়ীদের মিসিসিপি অববাহিকায় বাণিজ্য করার অধিকার দেওয়া হয়। তৃতীয়ত মার্কিন নাগরিকদের বাণিজ্যের উদ্দেশ্যে যে কোনো পণ্য বিনা শুল্কে নিউ অরলিয়েন্স বন্দরে গুদামজাত করার অনুমতি দেওয়া হয়। তাহলে আমরা কি দেখি, দেশের উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম সীমান্তে কতগুলো সমস্যার সমাধান ঘটে। মিসিসিপি নদীর বাণিজ্যের অধিকার আমেরিকার পশ্চিমমুখী সম্প্রসারণকে নিশ্চিত করে। স্পেন এই চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত অঞ্চলে রেড ইন্ডিয়ানদের সংযত করার দায়িত্ব গ্রহণ করে। এছাড়া যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী সীমানা নির্ধারণ করতে সম্মত হয়। চতুর্থত আমরা দেখি ফ্রান্সের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা। যে সন্ধির পরিপ্রেক্ষিতে স্পেনের সঙ্গে আমেরিকা মৈত্রীর সম্পর্ক গড়ে উঠল, ফ্রান্স এটাকে সহজভাবে গড়ে নেয়। মানে যে সন্ধি ব্রিটেনের সাথে যে আমেরিকার যে একটি চুক্তি হলো, যে সন্ধির পরিপ্রেক্ষিতে স্পেনের সঙ্গে আমেরিকার যে মৈত্রীর সম্পর্ক গড়ে উঠল, ফ্রান্স এটাকে সহজভাবে মেনে নেয়। কারণ ফ্রান্স এটাকে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় স্বাক্ষরিত ফ্রান্স আমেরিকার বন্ধুত্ব চুক্তির বরখেলাপ বলে মনে করে। মানে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় ফ্রান্স কিন্তু আমেরিকাকে সাহায্য করেছিল এবং এই বন্ধুত্ব চুক্তি বরখেলাপ বলে মনে করে। তাই ফ্রান্স ব্রিটেনের সঙ্গে আমেরিকার সম্পাদিত যে চুক্তির পরিপ্রেক্ষিতে আমেরিকার বৈদেশিক বাণিজ্যে হস্তক্ষেপ করতে থাকে। এই যে সন্ধির কারণে ফ্রান্স কী করে, আমেরিকা বৈদেশিক বাণিজ্য হস্তক্ষেপ করতে থাকে। এই সময় পিউকনিকে ফ্রান্সে পাঠিয়ে ফ্রান্সের সঙ্গে শান্তি চুক্তি করতে বলা, কিন্তু ফরাসি কর্তৃপক্ষ আমেরিকার সাথে চুক্তি করতে অস্বীকার করে। অর্থাৎ ফরাসি সরকার আমেরিকায় নিযুক্ত তাদের দূতকে দেশে ফেরার নির্দেশ দেয়। এর ফলে গভীর কূটনৈতিক সমস্যা নতুন রাষ্ট্রকে গ্রাস করে। তবে জর্জ ওয়াশিংটন, মানে কিছু গভীর সমস্যা জর্জ ওয়াশিংটনকে বা নতুন রাষ্ট্রকে গ্রাস করে। তবে জর্জ ওয়াশিংটন ফ্রান্সের সঙ্গে কোনো দ্বন্দ্বে না জড়িয়ে আমেরিকাকে যে কোনো যুদ্ধের হাত থেকে রক্ষা করে। জর্জ ওয়াশিংটনের মূলত উদ্দেশ্য কী ছিল, বিদেশিদের সাথে সম্পর্ক উন্নয়ন এবং প্রথমত হচ্ছে তিনি বিভিন্ন যুদ্ধে নিরপেক্ষ নীতি গ্রহণ করবেন। দ্বিতীয়ত মূলত হচ্ছে যে তিনি বিভিন্ন ইউরোপীয় দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবেন। তার গৃহীত নীতির পরিপ্রেক্ষিতে আমেরিকা এই সময় ফ্রান্সের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখতে না পারলেও দু দেশের মধ্যকার আসন্ন যুদ্ধকে এড়াতে সক্ষম ছিলেন। ওয়াশিংটনের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য হচ্ছে বাস্তবতা ও নিরপেক্ষতা। ওয়াশিংটন প্রশাসনে পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য হচ্ছে বাস্তবতা ও এই লক্ষ্যকে সামনে রেখে আমরা দেখি বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে যে কোনো বিরোধ বা সংঘর্ষ এড়াতে তিনি সফল হয়েছিলেন। কে সফল হয়েছিলেন? জর্জ ওয়াশিংটন। অর্থাৎ যা ওয়াশিংটনের বড় সাফল্য, মানে সবচেয়ে বড় গুণ হচ্ছে জর্জ ওয়াশিংটন নিরপেক্ষ নীতি গ্রহণ করেছিলেন। দ্বিতীয়ত বিভিন্ন ইউরোপীয় দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছেন এবং তৃতীয়ত দেখি সম্পর্ক রাখার জন্য তিনি আফস রফা চুক্তি সম্পাদন করেন এবং এর মাধ্যমে আমরা দেখি বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে যে কোনো বিরোধ বা সংঘর্ষ এড়াতে তিনি সফল হয়েছিলেন, যা পরবর্তীতে ওয়াশিংটনের বড় সাফল্য মনে হয়। তাহলে আজকে আমরা কি পড়েছি?
জর্জ ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতি বলতে আমরা কি বললাম, যে জর্জ ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি আলোচনা করা, অর্থাৎ ফেডারেল সরকারের বৈদেশিক নীতি। প্রথমত হচ্ছে ফরাসি বিপ্লবে নিরপেক্ষ নীতি গ্রহণ, দ্বিতীয়ত হচ্ছে ইংল্যান্ডের সঙ্গে সম্পর্ক উন্নয়নে চুক্তি স্বাক্ষর, তৃতীয়ত হচ্ছে স্পেনের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর, চতুর্থ হচ্ছে ফ্রান্সের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা। অর্থাৎ ওয়াশিংটনের মূল লক্ষ্য ছিল সমগ্র ইউরোপীয় দেশগুলির সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে, ব্যবসা বাণিজ্যে এগিয়ে যাবে। এই কারণেই তিনি কোনো দেশের সাথে যুদ্ধে জড়াতে চাননি, অর্থাৎ বিভিন্ন যুদ্ধ থেকে তিনি দূরে থাকতেন। এই লক্ষ্যকে সামনে নিয়ে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে যে কোনো বিরোধ বা সংঘর্ষ এড়াতে তিনি সফল হয়েছিলেন, যা পররাষ্ট্রনীতি ওয়াশিংটনের বড় সাফল্য। তাহলে আজকের আলোচনার যে প্রশ্ন হবে কি, যে জর্জ ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি আলোচনা করো বা ফেডারেল সরকারের বৈদেশিক নীতি আলোচনা করো। ফেডারেল সরকারের শাসনামলে কে ছিলেন রাষ্ট্রপতি? জর্জ ওয়াশিংটন। তাহলে আজকের আলোচনার প্রশ্ন দাঁড়াবে কি, জর্জ ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি আলোচনা করো। আমার ছাত্রদেরকে বলবো যে আজকের মতো পড়া শেষ।